আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় যা বলল ভারত। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। এমনকি এ বিষয়ে ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার 20 ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এরপর জানাবো হামজা চৌধুরী যেভাবে ইংল্যান্ড থেকে বাংলাদেশের হলেন। বাংলাদেশের হয়ে খেলতে হামজা চৌধুরীর আর কোনো বাধা থাকল না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন 19 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবলের দলের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন। এবার থেকেই তিনি লাল সবুজের পতাকা হাতে মাঠে নামবেন। জানাবো হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। জানাবো হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা জঙ্গি নাটক সাজিয়েছে, অভিযোগ করলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শেখ হাসিনা সরকার আমলে অনেক পত্রিকাই জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে অনেকভাবেই মিথ্যা প্রোপাগান্ডা করে তাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করত, কিন্তু আমার দেশ পত্রিকা এগুলো প্রতিহত করার জন্য মাঠে নেমেছে। দোয়া করবেন, খুব শীঘ্রই আমরা ভালো পত্রিকা নিয়ে মাঠে নামব। জানাবো শীঘ্রই নতুন রাজনৈতিক দল নিয়ে ফিরছে জাতীয় নাগরিক কমিটি। আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই তরুণদের রাজনৈতিক দল গঠিত হতে পারে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। তিনি বলেছেন, রাজনীতিতে নতুন মুখ আনা এটা খুবই গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থানে তাদের যে অভিজ্ঞতা তাদের মধ্যে রয়ে গেছে তার মধ্য দিয়ে মূলগত চরিত্রের পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের পরিবর্তনের যে সম্ভাবনা আছে সেখানে তারা নিজেকে দেখতে চান। এবং সর্বশেষ জানাবো 15 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। 15 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সংশ্লিষ্ট সব ব্যক্তি প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে ইরান এবং হুতিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং জাহাজ রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় যা বলল ভারত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। এমনকি এ বিষয়ে ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার 20 ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সব কথা জানায় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নয়াদিল্লির সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্যে মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিতে চায়। আমরা এই বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে আবারও তীব্র প্রতিক্রিয়া জানাই। আমরা জেনেছি ওই পোস্টটি ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে, তবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই জনসমক্ষে মন্তব্য করার সময় সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সতর্ক থাকা উচিত। উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি এদিন প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের
আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন রণধীর জয়সাল। তারা বলেছেন, ভারত বাংলাদেশ বরাবরই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আগ্রহের ইঙ্গিত দিয়েছে। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে গত 9 ডিসেম্বর ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তার সফর ছিল নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ। তিনি ডক্টর ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে দেখা করেন। হামজা চৌধুরী যেভাবে ইংল্যান্ড থেকে বাংলাদেশের হলেন, বাংলাদেশের হয়ে খেলতে হামজা চৌধুরীর আর কোনো বাধা নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন 19 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে। প্রথমে হামজা নিজের ইচ্ছা প্রকাশ করে অতঃপর বাংলাদেশের তরফ থেকে চেষ্টা এবং আনুষ্ঠানিক প্রস্তাবনা চলতি বছর বাংলাদেশের পাসপোর্ট হাতে পাওয়া ইংল্যান্ডের ফুটবলার হামজা চৌধুরী আগামীতে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন। লাল সবুজের পতাকা হাতে নিয়ে তিনি বাংলাদেশের পক্ষে বিশ্বের বুকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদন পেয়ে লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা হামজা চৌধুরীর জন্য সময়ের ব্যাপার মাত্র। অনেকেই প্রত্যাশা করেছিলেন হামজা চৌধুরী নভেম্বরে মালদ্বীপের বিপক্ষেই বাংলাদেশের হয়ে মাঠে নামবেন। ফিফার অনুমতি পেয়ে দেরির পাশাপাশি খানিকটা চোটেও ভুগছিলেন এই লেস্টার সিটি মিডফিল্ডার। সূচি অনুযায়ী হামজা চৌধুরী মার্চে ভারতের বিপক্ষে এশিয়ার কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারেন, যদি না তার আগে বাংলাদেশের কোনো প্রীতি ম্যাচ থাকে। হামজা চৌধুরীর সাথে বাংলাদেশের আরও 4-5 বছর আগে যোগাযোগ করেছিলেন। নানা ধাপ পেরিয়ে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন 2024 সালে শেখ হাসিনার পতনের পর। এবছরই হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। জুন মাসে পাসপোর্টের আবেদন করে আগস্টে তার মা রাফিয়া চৌধুরী লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হামজার বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করে। এরপর হামজার ক্লাব টেস্টার সিটি এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতির পর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি চূড়ান্ত অনুমোদন দেয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেয়া ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, শেষ ধাপ সম্পন্ন, এবার বাংলাদেশের হয়ে মাঠে নামার জন্য মুখে আছি আমি। হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, তার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বেলা 3:10 রাজধানীর ল্যাবেইড হাসপাতালে হাসান আরিফের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 85 বছর। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন। সিনিয়র তথ্য সচিব অফিসার মাহবুবুর রহমান জানান, শুক্রবার এশার নামাজের পর ধানমন্ডির 7 নম্বর বাইতুল আমান মসজিদে উপদেষ্টা এএফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামীকাল 11ই বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে দুবাই থেকে ঢাকায় পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পান। এরপরই তিনি বিমানবন্দর থেকে সরাসরি হাসান আরিফকে দেখতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা জঙ্গি নাটক সাজিয়েছে, প্রেস ক্লাবে বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকায় ইসলামী জঙ্গি নাটক সাজিয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আমার দেশ পত্রিকা নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সব মন্তব্য করেছেন তিনি। মাহমুদুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে দেশের মিডিয়ায় ইসলাম ফোবিয়া আছে। আমরা আমার দেশ পত্রিকার মাধ্যমে ইসলাম ফোবিয়া মোকাবিলা করব। এ সময় তিনি বলেন, 48 ঘন্টার মধ্যেই জনগণকে আমার দেশ উপহার দিতে যাচ্ছি। এটা আমাদের নতুন যাত্রা। আপনারা আমাদের 1 মাস সময় দেন। পত্রিকা শুরু করলে প্রথম
মাসে অনেক ভুল ভ্রান্তি হতে পারে। আপনারা ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পত্রিকাটির সম্পাদকীয় নীতির বিষয় মাহমুদুর রহমান বলেন, আমরা যথেষ্ট সম্ভব সঠিক খবরটা দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন, হাসিনা ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামী জঙ্গি নাটক সাজিয়েছে। বড় বড় অনেক পত্রিকা শুধু এক পক্ষের দেয়া বক্তব্যই তুলে ধরেছে, দুই পক্ষের বক্তব্য নেওয়া হয়নি। আমি একজন সম্পাদক, কোনো পত্রিকার নাম উল্লেখ করব না। আপনারা দেখেছেন বিগত ১৭ বছরে তারা কিভাবে জঙ্গিবাদের নাটক করে দাড়ি টুপিওয়ালাদের ধরে নিয়ে যেত। এগুলো আমরা এখন থেকে প্রতিহত করব।